আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জেরাই খান পান্না। সংযত কারণেই তাকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত করেছি। আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে গুম খুনের অভিযোগ রয়েছে, সেরকম দুটি মামলায় তাকে আহ শেখ হাসিনা আইনজীবী নিযুক্ত করা হয়েছে। আহ আমি অ্যাডভোকেট জেরাই খান পান্না আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এবং শুরুতে যে প্রশ্নটি আপনার কাছে, সেটি হচ্ছে যে আপনি যে ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষের আইনজীবী নিযুক্ত হলেন, এটি কি রাষ্ট্র বা ট্রাইব্যুনাল স্বতঃপ্রণোদিত হয়ে আপনাকে নিয়োগ দিয়েছে, নাকি আপনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করার জন্য আবেদন করেছেন বিধায় তারা এটাকে একসেপ্ট করেছে? আবেদন, এটা বলতে পারেন যে মৌখিক আবেদন করেছি, তারা গ্রহণ করেছে। মৌখিকভাবে আমি আবেদন জানিয়েছি, আমার যে আকুতি ভেতরের সেইটা আমি প্রকাশ করেছি যে আমি তাকে ডিফেন্ড করতে চাই। আচ্ছা, সেই জায়গা থেকে এটা ট্রাইব্যুনাল একসেপ্ট করেছে। আম, কিন্তু আপনি সারা জীবন মানবাধিকার নিয়ে কথা বলেছেন, মানবাধিকার পক্ষে লড়াই করেছেন। আপনি মানবাধিকার সংগঠন বা আইনি সালিসি সংগঠন, আমি যদি বলি এটা একটা মানবাধিকারের বিষয়। আচ্ছা, শেখ হাসিনা আজকে অসহায়, এখন তো প্রধানমন্ত্রী না, অসহায়। সে অসহায়ের পাশে আমি দাঁড়িয়েছি তার মানবাধিকার রক্ষার জন্য। এবং আচ্ছা, একই সাথে আমি তো তার যদি সে যদি অন্যায় করে, আমি তো সে অন্যায় থেকে তাকে মুক্ত করতে পারবো না, কিন্তু সে যাতে আইনি সহায়তা পায়, আইনি সহায়তা থেকে কোনো রকমের অবহেলিত না হয়, নিবৃত না হয়, সেই জন্য তার পাশে দাঁড়িয়েছি যখন কেউ দাঁড়াতে সাহস পায়নি। আমি এই বিষয়ে জানতে চাচ্ছিলাম। এবং এই মামলা দুটো কি আমরা কি একটু জানতে পারি? আপনি একটু মানে এই মামলার অভিযোগপত্র আমি এখন পর্যন্ত পাইনি। আচ্ছা, এগুলো হয়তো দিবে আগামী 3 তারিখ বা 8-7 তারিখ তারিখ আছে, 27 তারিখ তারিখ আছে, 28 তারিখ, 8 তারিখের তারিখ আছে, তখন হয়তো দিবে, তখন হয়তো পাবো। আচ্ছা। এবং যে প্রশ্নটি এর আগেও আমি আপনাকে করেছিলাম অন্য একটি অনুষ্ঠান, অন্য একটি পর্বে, আপনি 5 আগস্ট আন্দোলন বা গণ অভ্যুত্থানের আগে যারা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিল, সেই ছাত্র সমন্বয়কদের পক্ষে দাঁড়িয়েছিলেন, আন্দোলনের পক্ষে আপনি কথা বলছিলেন, মানবাধিকার রক্ষার জন্য। এবং 6 ছাত্র সমন্বয়কে যখন ডিবি কার্যালয়ে আটকে রাখা হলো বেশ কয়েকদিন, তখন হাইকোর্ট প্রাঙ্গণে, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আপনি মানববন্ধন করেছিলেন, তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকে বা তাদের পক্ষে। আজ 1 বছর 1.5 বছর পরে এসে সেই আন্দোলনের যে গুমের অভিযোগ এর আগে সরকারের সময়, কিন্তু আপনি সেই আন্দোলনের সমালোচনা করছেন, এটি কেন? শুনেন, আমি 5ই আগস্ট পর্যন্ত যে আন্দোলনটা ছিল সেটা কোটা বিরোধী। কোথায়? চাকরিতে। আমি সেইখানে তাদের পক্ষে ছিলাম। আর একটা ছিলাম যে মামলাটি করেছিলাম সেটা হলো পুলিশ যাতে গুলি না করে, গ্রেপ্তার করুক আচ্ছা, কিন্তু গুলি যাতে না করে, এইটা ছিল আমাদের আন্দোলন আইন অঙ্গনে। কিন্তু পরদিন যখন তারা রিলিজ পাওয়ার পরে দেখলাম যে বলছে 71 না 24, 36, তখন তো আমি বুঝলাম যে এটা অলরেডি একটা তারা ইউটার্ন করছে। এবং খুঁজলে পরে দেখতে পারবেন 5 তারিখ যখন সেনাপতি আমাদের ওয়াকরুজ্জামান উনি যখন বললেন যে নিশ্চিত থাকেন যে আমার উপরে নির্ভর করেন, আমি অলরেডি আমির জামাত ডক্টর শফিকুর রহমান এবং কি মামুনুল হক তাদেরকে জানিয়েছে, দুজনের নাম কিন্তু বলেছে। আমি বোধহয় 10 মিনিট, 5 থেকে 10 মিনিট সময় নিয়েছি। আমি আমার ফেসবুক লাইভে গিয়ে বললাম যে আর্মি চিফ হিসাবে আপনি বেআইনি ঘোষিত একটা সংগঠনের প্রধানের সাথে বসতে পারেন না, এবং আমি এর তীব্র প্রতিবাদ জানাই।
ওইখানে ওইটা শেষ। পরবর্তীতে যখন ডক্টর ইউনূস ক্লিন্টন ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়ে বললেন যে না, ভয়েস অফ আমেরিকাতে গিয়ে যে 32-এর ইটা কি, তো প্রশ্নকর্তাকে অ্যাঙ্করকে বললেন যে 32, আপনি কি 24-এর এই ছাত্রদের গণ অভ্যুত্থান দেখেন না? সব তো তারা রিসেট বাটন চাইতে দিছে। অতীত সব 71 থেকে 32 এটা রিসেট বাটন চাইতে দিছে। আমিও আর এইটাই করলাম, মানে আমি বললাম যে ডক্টর ইউনূস, দিস ইজ বাংলাদেশ, এটা আমরা ক্রিয়েট করছি, উই ক্রিয়েটেড in exchange of 33 million people, the lives of the 3 million people. So এইখানে তুমি যদি রিসেট বাটন চাপো, আমি ফ্লাশ বাটন চাপলাম, তোমাকে ওয়াশ আউট করে দিলাম। এইখানে হলো কন্ট্রাডিকশন। আমি তো 71-এর সাথে কোনো কম্প্রোমাইজ করতে রাজি না, আন্ডার নো সার্কামস্টেন্স। আমার লাইফ যেতে পারে, 71-এর সাথে তো কোনো কম্প্রোমাইজ নাই, প্রশ্ন ওঠে না। এক্স্যাক্টলি, এটার সাথে তো কোনো প্রশ্ন নাই। এবং কত বড় অডাসিটি আমাদের এই কথা বলার জন্য। যেমন তোমাদের গ্রেপ্তার করলো 28শে আগস্ট, কি কারণে, কি ছিল এজেন্ডা? 71-এর মহান মুক্তিযুদ্ধের ধারণাকে ধারণ করা, আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং সংবিধান, 72-এর সংবিধান। হ্যাঁ, সেখানে যারা অ্যাটাক করলো, মব ক্রিয়েট করলো, তাদের কাউকে গ্রেপ্তার করলো না। গ্রেপ্তার করলো কাদের? যারা অতিথি, যারা শ্রোতা, যারা বক্তা, যারা আলোচনা করবে। তারা কি ষড়যন্ত্র করতে পারে প্রকাশ্যে? এখানে তো এই যে স্টেট মেকানিজম, স্টেট মেকানিজমই তো হলো তাদের হাতে। তা নাহলে পরে আজমি, সেই সোকল্ড ব্রিগেডিয়ার আজমি, সে বলতে পারে যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে। হাউ অডাসিটি হি হ্যাভ! কোত্থেকে পায় এই অডাসিটি? তার বিরুদ্ধে তো রাষ্ট্রদ্রোহিতার মামলা হয় না, এটা তো সিটিজেনের কেস। তো সেগুলো কেন হয় না? কেন তাদের চোখে পড়ে না? তাদের চোখে কি ধুলি পড়েছে কলুর বলদের মতো? আমি জেনারেল পান্না, আমি শেখ হাসিনা প্রসঙ্গে আরো একটি প্রশ্ন আছে, সেটা আমি আপনাকে করবো। মঞ্চ 71-এর প্রসঙ্গটি যদি যখন নিয়ে এলেনি এবং আমাদেরকে আটকের বিষয়টি যখন আলোচনা প্রসঙ্গে চলে এলো, সেই জায়গা থেকে একটি প্রশ্ন একটু মানে উত্তরটি ক্লারিফাই করতে চাই অডিয়েন্সের কাছে। অনেকেই এমন একটি অভিযোগ দাঁড় করানোর চেষ্টা করেন যে সেই অনুষ্ঠানে আপনি কেন উপস্থিত হলেন না, মানে অনুষ্ঠান যতক্ষণ চলছিল সেই সময়। এবং আমি একটু বলি, অনুষ্ঠানটি বড়জোর 20 মিনিট কন্টিনিউ করা গিয়েছিল। 10:15 শুরু হলো, মোটামুটি 10:40-45 মধ্যে মব ক্রিয়েট করা হলো। সেই সময়ের মধ্যে আপনি আসেননি, আমি শুধু এটুকু জানি। এবং দর্শকের প্রশ্ন, দর্শক বলছি যারা এই খবরটি যখন খুব আগ্রহ সহকারে অনলাইন পোর্টালে পড়লো বা প্রিন্ট ভার্সনে পড়লো বা শুনলো, তখন অনেকের প্রশ্ন, কেন অ্যাডভোকেট জেরাই খান পান্না নিজের প্রোগ্রামে নিজে এলেন না? এই বিষয়ে আপনি হয়তো কোথাও কোথাও কথা বলেছেন, তারপরে কি এই অনুষ্ঠানে একটু ছোট করে বলবেন যে আসলে বিষয়টা ছোট করে বলতে পারি যে আমি কিন্তু ছিলাম আমার ফুল ফ্যামিলি সহ 3 জন, আমরা 4 জন ফ্যামিলি মেম্বার, 3 জন অসুস্থ ছিলাম। আর আমি দীর্ঘ 1 বছরও না তার বেশি সময় ধরে কিন্তু হাঁটতে পারি না, হাঁটতে অসুবিধা হয়। এবং এখন আমার একটু করলে পরে সেখানে আমার হুইল চেয়ারে মুভ করতাম। তো সেই ক্ষেত্রেটা এসে আমি সেদিন যেতে যেতে বসুন্ধরার জ্যামে পড়ছি। হসপিটাল থেকে কিন্তু আমি রওনা দিছি, দিয়ে আমি ডিআরইউ ঢাকা রিপোর্টার্স ইউনিটির দরজায় দাঁড়াবার পরই দেখলাম যে আমার গাড়ির পেছনে কারা যেন লাঠি দিয়ে বাড়ি বড়ি দিল এবং আমার পেছনের গ্লাসটাও ভেঙে গেল, ফেটে গেছে। তা আমি একটু রাগ হয়ে গেলাম। আমি মনে করছি যে এটা বোধহয় এই রাস্তার কিছু উশৃঙ্খল ওই ড্রাগ এডিক্টেড লোকজন আছে, তারা বোধহয়। আমি গাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করছি পরেই আমার ড্রাইভার সে বুদ্ধিমানের মতো গাড়িটা টান দিয়ে চলে আসছে। স্যার, এদের যা মনে করছেন তা না, ওদের সামথিং ইজ রং। তো এর মধ্যেই ভেতর থেকে একটা কল আসলো, কি যে স্যার আপনি ঢুকবেন না। একটা লয়ার ফোন করলো, এইখানে সমন্বয় একটা গন্ডগোল করতেছে। তো এইটা শোনার পরে সে বললো যে স্যার আপনি বাসায় যান,
বাসায় যান, আপনাকে পাইলে পরে কিন্তু জানে মারি ফেলাবে। তাহলে আমি না, বাসায় তো আমি যাবই না। আমি ওরে বললাম যে আমি কিন্তু সুপ্রিম কোর্টে আমার চেম্বারে আছি, ওইখানে বসে আমি ভিডিও সবই দেখতে পেলাম, এবং যে ভিডিওগুলো আপনি দেখতে পান এটা আমার আপলোড করা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং আহ, কেন আমি দেরিতে যাওয়ায় বা ক্ষতিটা হয়েছে কি, আমি অ্যারেস্ট হই নাই, এই তো। আমি তো বাধা দিতে পারতাম না, ইটস আ প্রি প্ল্যান, তাদের অর্গানাইজড। আপনি এখনো সেই ছবিগুলো যদি দেখেন, তারা বলতেছে, এক টুপি পরা এক লোক তাকে জিজ্ঞেস করে যে আপনি কে, আমি জুলাই যোদ্ধা। জুলাই যোদ্ধা অ্যারেস্ট করতেছে কাকে? লতিফ সিদ্দিকীকে। অ্যারেস্ট করতেছে কাকে? সব 70 বছর ঊর্ধ্বে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে তাদের। অ্যারেস্ট করতেছে কাকে? মঞ্জুরুল আলম পান্নাকে। অ্যারেস্ট করতেছে কাকে? ঢাকা ইউনিভার্সিটির আইনের শিক্ষক হাফিজুর রহমান কার্জনকে। অ্যারেস্ট করতেছে কাকে? ঢাকা ইউনিভার্সিটির প্রথম ব্যাচের আইনের ছাত্র এবং ডাকসুর সদস্য ছিল আনিসুর রহমান, এটি মানিসুর রহমান বুলবুলকে। মুক্তিযোদ্ধা। অনেক অসংখ্য, সবাই কিন্তু 70 ঊর্ধ্বে বয়স, except 3 or 4 পিপল। তো এইগুলো তো মানুষ বুঝতে পারে। কোর্ট কেন আপনাদের বেল দিচ্ছে? কোর্ট বলছে বুঝলাম, কিন্তু তারা কি সন্ত্রাসটা করছে ডিআর এর ভিতরে? এবং ডিআর এর সম্পাদক বোধহয় একটা স্টেটমেন্টও দিছিলেন। জি। তো সেইটা যখন কোর্ট দেখলো, বলছে এটা ডিআর এর ভিতরে, ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভিতরে কি সন্ত্রাসটা করবে এরা? সব অ্যাবভ 70। আজকে যখন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন যে 16-17 কি 12 জন না 16 জন আওয়ামীপন্থী বিচারকেরা বেইল দেয়, জামিন দেয়, দেখতেছে এই ব্যবস্থাটা। আমরা ধরি তারা জামিন দেয়, এ তো তারা বলতে পারে না জামিন দেয়, তো আইনের বিষয় জামিন পাওয়াটা। হ্যাঁ, আমরা জি, এটা মানুষের তো আটকে রেখা, এই যে অত্যাচার, এটা ওয়ান কাইন্ড অফ অত্যাচার। এই অত্যাচার কিন্তু শেষ আছে। অত্যাচারের জন্যই কিন্তু একটা গভর্নমেন্টের পতন হয়, মানুষের পতন হয়, সাম্রাজ্যের পতন হয় অত্যাচারের কারণে। জি। এই আমি আর বেশি কিছু বলবো না, অত্যাচারের লিমিট কিন্তু এক্সিড করে যাচ্ছে। আপনি যদি জাজ করেন, এখন কিন্তু আওয়ামী লীগের পপুলারিটি আমার দৃষ্টিতে, আমি বলবো না, কারণ আমি 72 থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ করি না, করবো বলেও আমার কোনো নাই, আকাঙ্ক্ষা নাই। কারণ আমি সাম্যবাদে বিশ্বাস করি, সমাজতন্ত্রে বিশ্বাস করি, পৃথিবীতে থাক আর না থাক। তো সেই ক্ষেত্রে বলছি, আমার আমার শেষ একটি কোশ্চেন, সেটি হচ্ছে যে আপনি আইনজীবী হিসেবে নিয়োগ লাভ করেছেন, আপনি কি এই দুটি মামলার আপনি জয় মানে জয়লাভ করার আশা করছেন কিনা, মানে যা চলছে, যা এখনো পর্যন্ত অবস্থা? অবশ্যই আমি ন্যায় বিচার যদি থাকে আমি আশা করি। আমি এখন পর্যন্ত অভিযোগপত্র বা চার্জশিট, পুলিশ রিপোর্ট এগুলো কিছুই পাইনি। পাই, দেখে নেই, তারপর সাক্ষীর জেরা টেরা হবে, তো সাক্ষীর ওপেন হবে, চিপ ওপেন হবে, জেরা হবে, তারপর দেখা যাবে রেজাল্ট কোথায় দাঁড়ায়। প্রসিকিউশনের যেরকমের অনলাইনে প্রচারিত হয়, ডিফেন্সের এইবার প্রচার করতে হবে। এর আগে যে মামলার রায় শেখ হাসিনার বিরুদ্ধে হলো, 5টি অভিযোগে তার যে মৃত্যুদণ্ড হয়েছে, সেটি নিয়ে এরই মধ্যে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন উত্থাপিত হয়েছে, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন থেকে, যেমন হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, কিংবা গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্রুশিয়াল গ্রুপ, আইসিজি, এমনকি জাতিসংঘ থেকেও বিভিন্ন ধরনের প্রশ্ন উত্থাপিত হয়েছে এই মামলার রায় নিয়ে, মামলার প্রক্রিয়া নিয়ে। আহ আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সেটি এটি উত্তর চাই যে এই বিষয়ে কি আপনার কোনো মন্তব্য আছে, যে তারা যে অভিযোগগুলো তুলেছে, যে প্রশ্নগুলো তুলেছে, সেগুলোর সঙ্গে আপনি একমত? অবশ্যই একমত। আপনি দেখেন, শেখ হাসিনার পতনের 5ই আগস্টের আগ পর্যন্ত হিউম্যান রাইট ওয়াচ একটা
অক্ষরও শেখ হাসিনার পক্ষে লেখে নাই বা আওয়ামী রিজমের পক্ষে লেখে নাই। এবার কেন গেল? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এখন কেন তারা বিরুদ্ধে বলতেছে? বাই দ্য ওয়ে আপনাকে একটা কথা বলি, এই যে বললেন না 23 সাল থেকে আওয়ামী লীগের সময় 23-এর 1 জানুয়ারি ফার্স্ট সার্কুলার, সেইটা দিয়ে আইন সালিশ কেন্দ্র, ব্লাস্ট এবং অন্যান্য আইন সালিশ কেন্দ্র ছিল প্রথম যার ফান্ড বন্ধ করে দেওয়া হয়। সরাসরি না, বলা হয় যে এদের ফান্ড আসতে হবে প্রতিরক্ষা মন্ত্রণালয়, অমুক মন্ত্রণালয়, 5-6টা মন্ত্রণালয় হইয়া, এবং আই এম দ্য পার্সন যে লায়েবল, যে আইন সালিশ কেন্দ্রের যেখানে 1300 স্টাফ ছিল, আমার 4টা ফ্লোর নিয়ে কাজ করতাম, সেইখানে আমি আজকে 50 জন স্টাফ নাই। আমার 1700 মামলা ছিল ঢাকা বারে, 600-তে নামাই নিয়ে আসছি। কি করব? তো এটা হচ্ছে আমার শেখ হাসিনার সময়ের অ্যাওয়ার্ড, এবং এখনো ওই একই বহাল তবিয়তে আছে। অনেক অনেক ধন্যবাদ অ্যাডভোকেট জিরা খান পান্না আমাদেরকে সময় দেওয়ার জন্য। হচ্ছেটা কি কোন প্রসঙ্গে? যে হাজার হুঙ্কার, ভারতের হুঙ্কার কিংবা বাংলাদেশের জনগণ সংক্ষুব্ধ, তারপরেও বর্তমান বন্দোবস্ত কিছু কিছু সেন্সিটিভ ইস্যু থেকে পিছু হটছে না। যেমন আওয়ামী লীগ প্রশ্নে কিংবা দেশবিরোধী কিছু কর্মকাণ্ডে বন্দর বিদেশিদের লিজ দেওয়া, কিংবা বাংলাদেশে পাকিস্তানি আগ্রাসন, পাকিস্তানি সেনাবাহিনীর তহরম মহরম, কোনো কিছুতেই হাজার হুঙ্কার দেন না কেন পিছু হচ্ছে না। কারণটা হচ্ছে ইউনূস সরকারের কবজায় বর্তমান বাংলাদেশে এই মুহূর্তে যে রাজনৈতিক দলগুলো আছে, তারা পাকিস্তানের খুব দৃঢ় পৃষ্ঠপোষকতা আছে এবং তুরস্কের পৃষ্ঠপোষকতা আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতা 50-50 আছে নেই এরকম একটা অবস্থা। এখন যদি মার্কিন যুক্তরাষ্ট্র নাও থাকে, তাহলে ধরুন মার্কিন যুক্তরাষ্ট্রের নাম ভাঙিয়ে হলেও আরো কিছু সময় বর্তমান বন্দোবস্ত, বর্তমান ইউনূস সরকার করে খেতে পারবে। অবস্থাটা এমন দাঁড়িয়েছে। আমি এই কারণেই বলছি এই প্রসঙ্গগুলো, যে ঢাকায় ব্রিটিশ আইনজীবী প্রত্যর্পণ বিশেষজ্ঞ এবং পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরাও এসছে কয়েকদিন আগে। এই মুহূর্তে পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরা সফর করছে। এটা মানে কয়েক ধাপ, এ পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীর কমপক্ষে 8 থেকে 10 ধাপ এসছে, তার একটি ধাপের অংশ এই মুহূর্তে বাংলাদেশ সফর করছে। আসলে এখন তো এগুলো করার কথা না। সাম্প্রতিক সময়ে যেসব কথাবার্তা, বিশেষ করে ভারতীয় হুঙ্কার, যেসব আলাপ আলোচনা শোনা যায়, তাতে তো করার কথা না। কিন্তু শেষ পর্যন্ত এদের শেষ চেষ্টা দিয়ে হলেও এরা এদের মতো কাজ করবার চেষ্টা করবে। এর আগে 2001-06 আমলেও ভারত বাংলাদেশ নিয়ে নানান অবজেকশনের কথা জানিয়েছিল, কথা বলতো যে আপনারা এটা করছেন, ওটা করছেন, আমাদের 7 সিস্টার্সকে অস্থির করবার চেষ্টা করছেন। সেই সময়ের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকেও অনেকবার সতর্ক করেছে, কিন্তু তারপরেও সেই সময়ের সরকার শোনেনি, অস্থির করবার চেষ্টা করেছে। আপনারা জানেন সবচেয়ে বড় ঘটনা, 10 ট্রাক অস্ত্র বাংলাদেশে, এবং এই অস্ত্রগুলা 7 সিস্টার্সে যেত বাংলাদেশ হয়ে, এবং 7 সিস্টার্সের বিচ্ছিন্নতাবাদীদের অন্যতম অভয়ারণ্য আশ্রয় কেন্দ্র হয়ে উঠেছিল বাংলাদেশ। সেই সময়ের সরকার কিন্তু কোনো কর্ণপাত করেনি। এখনকার সরকারও আসলে কর্ণপাত করছে না, যার কারণে অহরহ এই ঘটনাগুলো ঘটছে। গতকালকে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ একটি সংবাদ দিয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি মৃত্যু দণ্ডাদেশ পরবর্তী আইনি প্রক্রিয়া সহায়তা করতে ঢাকায় এসেছেন 2 ব্রিটিশ আইনজীবী। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার প্রত্যর্পণ উদ্যোগ গ্রহণ করায় এই আইনজীবীদের আগমন বিশেষ গুরুত্ব বহন করছে। এই আইনজীবীরা প্রত্যর্পণ বিশেষজ্ঞ। গত 19 নভেম্বর এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে, ফ্লাইট নম্বর EK 586, দুবাই হয়ে ঢাকায় পৌঁছান ব্রিটিশ আইনজীবী
টবি ক্যাডম্যান ও আনাস্তাসিয়া মেদোভেদেস্কায়া। আন্তর্জাতিক অপরাধ ও মানবাধিকার আইন বিশেষজ্ঞ টবি ক্যাডম্যান আইসিটির চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা হিসেবে কাজ করছেন। তিনি এর আগেও বাংলাদেশে কয়েকবার এসেছেন। তিনি লন্ডন ভিত্তিক দা গুইলিকা গ্রুপের সহ প্রতিষ্ঠাতা এবং প্রত্যর্পণ, সন্ত্রাসবাদ ও মানবাধিকার আইনে অভিজ্ঞ। অন্যদিকে আনাস্তাসিয়া মেদোভেস্কায়া আন্তর্জাতিক অপরাধ ও প্রত্যর্পণ মামলায় বিশেষ পারদর্শী। তিনি এর আগে রাশিয়ার হয়ে আন্তর্জাতিক বিচার আদালতে পরামর্শক হিসেবে কাজ করেছেন। তাদের এই সফর শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া এবং ট্রাইব্যুনালের কার্যক্রমকে আরো শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে। শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে সরকার বেশ কাজ করছে, ভারতকে বার্তা দিয়েছে, ব্রিফ করে বার্তা দিয়েছে। চিঠির ব্যাপারে এখনো পর্যন্ত সুস্পষ্ট কোনো বার্তা দেয়নি যে চিঠিটা আসলে দেওয়া হয়েছে কিনা। দেওয়া হয়নি, আমরা যেটি জানি। এ ব্যাপারে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা একটু চুপ থাকতে দেখছি। গত বৃহস্পতিবারে একটি ব্রিফ করেছে, সেই ব্রিফে আমরা চুপ থাকতে দেখেছি, সেটি নিয়ে আমরা আলাপ করেছি। একটু উচ্চবাচ্যটা কম, কিন্তু অন্যদিকে প্রস্তুতি চলছে। ব্রিটিশ আইনজীবীদের আগমনের সমসাময়িক সময়ে দিল্লির সঙ্গে ঢাকার নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যে সময় এরা এসছে ব্রিটিশ আইনজীবীরা 19 তারিখে, ঠিক সেই সময় ঢাকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দিল্লি সফর করছিলেন। সেই দিনই 19 তারিখেই দিল্লির সঙ্গে তার বৈঠক ছিল, দিল্লির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে, এবং পরবর্তীতে কলম্বো সিকিউরিটি কনক্লেভে যোগ দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, এবং তিনি 18 নভেম্বর পৌঁছেছিলেন। কনক্লেভটি আনুষ্ঠানিকভাবে 20 নভেম্বর অনুষ্ঠিত হলেও প্রাপ্ত তথ্য মতে খলিলুর রহমান 19 নভেম্বর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে একান্তে বৈঠক করেন। বৈঠকে ভারতের পক্ষে বেশ কিছু নিরাপত্তা উদ্বেগের কথা জানানো হয়। এর মধ্যে রয়েছে সাজাপ্রাপ্ত জঙ্গিদের কারাগার থেকে আগাম মুক্তি, ভারত বাংলাদেশ সীমান্তে বিশেষ করে উত্তরাঞ্চলে সন্দেহভাজন চরমপন্থীদের আস্তানা এবং বাংলাদেশে মৌলবাদী কার্যক্রম উত্থান। এর আগে গত 14 থেকে 17 অক্টোবর ভারতীয় মিলিটারি ইন্টেলিজেন্সের একটি উচ্চপদস্থ দল বাংলাদেশ সফর করে। মেজর জেনারেল পদমর্যাদার কর্মকর্তার নেতৃত্বে ওই দলটি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ শীর্ষ সেনা কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করে। তবে সেনাবাহিনী তাদের অফিসিয়াল কোনো পেজ, ওয়েবসাইটে এই যে সাক্ষাৎকার, এই সাক্ষাৎ প্রকাশ করেনি। তারা লালমনিরহাট, ঠাকুরগাঁও, সৈয়দপুর, নীলফামারীর মতো সীমান্ত সংলগ্ন এলাকাগুলো আকাশপথে পরিদর্শন করেন। তবে ভারতীয় দলটির সাথে বাংলাদেশ সেনাবাহিনীর 10ম পদাতিক ডিভিশনের জিওসি সাক্ষাৎ করেননি বলে জানা গেছে। 10ম পদাতিক ডিভিশন মানে কক্সবাজারের রামু, চট্টগ্রাম বিভাগের 2টি পদাতিক ডিভিশনের একটি। এই রামুতেও ভারতীয় সেনাবাহিনীর দলটি গিয়েছিল, কিন্তু সেখানকার জিওসি ভারতীয় দলের সাথে সাক্ষাৎ করেননি। সফরকালে ভারতীয় দলটি বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে একটি ডোসিয়ার বা নথি হস্তান্তর করে, যেখানে ভারতের নিরাপত্তা শঙ্কার তালিকা এবং চরমপন্থী কার্যক্রমে যুক্ত সন্দেহভাজন বাংলাদেশি নাগরিকদের নাম উল্লেখ করা হয়েছে। ভারতের সঙ্গে নিরাপত্তা আলোচনার পাশাপাশি পাকিস্তানের সঙ্গেও বাংলাদেশের সামরিক পর্যায়ের যোগাযোগ লক্ষ্য করা গেছে। 21 নভেম্বর, আমি আজকেও আরেকটা ভিডিওতে বলেছি, 21 নভেম্বর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে পাকিস্তান সেনাবাহিনীর 5 জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। একই দিনে পাকিস্তান থেকে ঢাকায় আসেন দেশটির